স্বাগতম আজকের আলোচনা। আপনারা যেখানে বসে থেকে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি কোনো মানে কোনো কিছু খবর, ওই ধরনের বিভিন্ন বিষয়ে খবরগুলো নিয়ে কথা বলি, বিভিন্ন সংবাদ জানার জন্য কথা বলি। আসলে ওই ধরনের গতানুগতিক যে কথাগুলো বলি আমি, সেই ধরনের গতানুগতিক কোনো খবর জানানোর জন্য আপনাদের সামনে আসিনি। যে পাশে একটা ছবি দেখছেন, ছবিটা নিশ্চয় চিনতে পারতেছেন? এটা কিসের ছবি? হ্যাঁ, এটি একটি বালিশের ছবি। মনে আছে 2019 সালে বালিশ কাণ্ডের কথা? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ ক্রয় নিয়ে যে হইচই হয়ে গেছিল, একটি বালিশের দাম হয়ে গেছিল 5,957 টাকা। মনে আছে বালিশ কাণ্ডের কথা? তখন এই বিষয়টা নিয়ে খুব হইচই হয়ে গেছিল। বালিশ কাণ্ডের যে একটি বালিশের দাম 5,957 টাকা, এ নিয়ে আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় ট্রলও হয়েছিল। এবং তারপর থেকে এই বিষয়গুলো সরকারি ক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তেমন কোনো, তারপরে অনেক কিছু হয়েছে, ছাগল কাণ্ড হয়েছে, বিভিন্ন কাণ্ড হয়ে গেছে, কিন্তু বালিশ কাণ্ড কিন্তু এই দেশের একটি গতানুগতিক ভিত নাড়ায় দিছিল তৎকালীন সময়, যে সরকারি ক্রয়ে কি পরিমাণ দুর্নীতি হতে পারে বা হয়। সাধারণত বালিশ ক্রয় থেকে এর সূত্রপাত এবং এটা নিয়ে নাড়া হয়ে গেছে। তো আমরা গত সরকারের বিভিন্ন সময় সমালোচনা করেছি, গত সরকারের বিভিন্ন দোষ ছিল। তো সেই সরকারকে বিদায় করা হয়েছে 2019 সাল। 2024 সালে গণ অভ্যুত্থানের পর আমরা একটি সুন্দর একটি সমাজ ব্যবস্থার আশা করেছিলাম। একটি সুন্দর সরকার ব্যবস্থার একটা ছবি আমাদের সামনে ভাসছিল। আমাদের রাজনৈতিক দলগুলা সেই ধরনের স্বপ্নও দেখাইছিল, অনেক ভালো ভালো কথা বলছিল যে আমরা এই করবো না, সেই করবো না, আমরা কোনো দুর্নীতির কথা বলবো না। এই তো গত মাসের 30 তারিখেও বর্তমান সংসদের যে ক্রয় কমিটি আছে না, তার ক্রয় কমিটি থেকে এই বালিশ কাণ্ডের দুর্নীতিকে সামনে এনে বলা হয়েছিল এই ধরনের দুর্নীতি যেন না হয়। খুব বেশি দিন আগের না, এই সরকারেরই, বর্তমান সরকারেরই আমলে 30শে মার্চের ঘটনা। বালিশ কাণ্ডকে উদাহরণ হিসেবে সামনে এনে বলা হয়েছিল। তো সে 30শে মার্চের পিরিয়ডে আজকে হচ্ছে এই তো 19 তারিখ বা 20 তারিখ, যাই হোক। তো এই সময়ের মধ্যে নতুন একটি খবর আবার শিরোনাম হয়ে গেছে, সরকারি ক্রয় সংক্রান্ত একটি খবর। সেই খবরগুলো, এই সরকারের প্রথম সংসদে অধিবেশন তো চলতেছে, এই সংসদে প্রথম ক্রয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটা নিয়ে বড় ধরনের বিষয় ঘটে গেছে ক্রয় সংক্রান্ত। এটা আমরা এ নিয়ে একটা নিউজ হয়েছে, বিভিন্ন জাতীয় দৈনিকে আসছে, বাংলাদেশ প্রতিদিন, তারপরে হচ্ছে কালের কণ্ঠতে নিউজ দিচ্ছে এটা নিয়ে। নিউজটা কি, যে একটি ক্যামেরার দাম পড়ছে 18 লাখ টাকা দামের ক্যামেরা, সেটা ক্রয় করা হয়েছে 58 লাখ টাকা দিয়ে। 4,000 টাকার দামের ব্যাগ ক্রয় করা হয়েছে 34,000 টাকা দিয়ে, এবং 3,000 টাকা দামের কাঠিটার ব্যাগ কেনা হয়েছে 21,500 টাকা দিয়ে। খবরটা আমি একটু পড়ে একটু দেখেন। মাত্র 4,000 টাকা দামের ব্যাগ ধরা হয়েছে 34,400 টাকা। দামি ব্র্যান্ডের নাম লেখা থাকলেও দেওয়া হয়েছে নিম্নমানের ব্যাগ, লোগো দেখানো হয়েছে আলাদাভাবে। একইভাবে একটি 3,000 টাকার কার্ডিটার দাম নেওয়া হয়েছে 21,500 টাকা। আর 3,38,000 টাকার ডিজিটাল স্টিল SLR ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে 7,09,500 টাকা। এতে 4টি ক্যামেরার বডি দেওয়া হয়েছে 28,38,000 টাকায়। সব মিলিয়ে ছবি তোলার জন্য সে সেট কেনা হয়েছে, তার জন্য সরকারের কাছ থেকে নেওয়া হয়েছে 58,44,130 টাকা। প্রকৃতপক্ষে এসব আইটেমের সব দাম মিলিয়ে যেটা আসে সেটা 20 লাখ টাকারও কম। আসল কথা, অবিশ্বাস্য হলেও এমন হরিলুটে ঘটনা ঘটেছে জাতীয় সংসদে, যেখানে প্রায় প্রতিদিনই দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা বলা হয়। তাহলে কি ধরে নেব কথাগুলো লোক দেখানো? যেখানে লুটপাটের বিরুদ্ধে কথা বলা হয় সেখানেই নিঃশব্দে লুটপাটের মহোৎসব চলতেছে, অথচ তারা কি জানে না, না জেনেও নিশ্চুপ আছে, নাকি অন্য কোনো কারণ আছে? জাতীয় সংসদের অধিবেশনের সময় ছবি তোলার জন্য অবিশ্বাস্য দ্রুত গতিতে এই কেনাকাটার কাজ শেষ করা হয়েছে।
30 দিনের মধ্যে ক্যামেরা ও সংশ্লিষ্ট আইটেমের সরবরাহ নির্দেশনা থাকলেও মাত্র 19 দিনের মধ্যে সরবরাহ করা হয়। আর এসব কিছু নেপথ্য থেকে তত্ত্বাবধান করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিধায়ক সচিব কানিজ মাওলা। কাগজে কলমে সব নিয়ম রক্ষা করে রীতিমতো হরিলুট করা হয়েছে সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটায়। চিন্তা করা যায়, প্রথম কেনাকাটা সমস্ত এই সরকারের, নতুন সরকারের প্রথম সংসদের কেনাকাটাতে এই হরিলুটটা করা হয়েছে। বিএনপির এতদিন সরকার গঠনের পর এটাই সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা বলে জানিয়েছে সংসদ সচিবালয়। 12 মার্চ সংসদের যাত্রা হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেনার আদেশ দেওয়া হয় 25 মার্চ, মানে 13 দিন পরেই। আর সরবরাহ করা হয় 15 এপ্রিল। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট 12টি আইটেম কেনা হয়েছে। 4টি ক্যামেরার বডির পাশাপাশি 4টি ভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। 24 থেকে 70 mm ফোকাল লেন্সে 3টি লেন্স কেনা হয়েছে। 37,41,000 টাকা প্রতিটি দাম নেওয়া আছে 1,24,000 টাকা, 1,24,700 টাকা। তো আমি এইটা ডিটেলসে বলতে চাচ্ছি না, আমি ডিটেলসটা আপনারা জেনে নিয়ে দেখে নিন। এটি আমি যে খবরটা নিয়ে করতে পারলাম, এটা বাংলাদেশ প্রতিদিনের নিউজ, এখানে বিস্তারিত নিউজগুলো আছে। তো সেখানে ক্যামেরা দেওয়ার কথা আছে একটা, দিয়েছে একটা কার্ড দেওয়ার কথা আছে একটা, দিয়েছে একটা, এটা তো আছেই। এবং দামের যে বিষয়গুলো, যে 3,000 টাকার কার্ড 21,500 টাকা, 18 লাখের ক্যামেরা 58 লাখ টাকা, 4,000-এর ব্যাগ 34,000 টাকা। এবং এটা এই সরকারের নতুন সংসদের প্রথম কেনাকাটা এই কাজটি করা হয়েছে। তাহলে মূল বিষয়টা যেটা, যে আমরা যে এত পরিবর্তনের আশায় এত কিছু ঘটালাম, এত বড় অভ্যুত্থান ঘটালাম, বিপ্লবের কথা বাড়ি যান, অভ্যুত্থানের কথাই বলি। বিপ্লব তো আবার আপনারা অনেকে স্বীকার করতে চান না, আর বিপ্লব করার পর এটা হয়ে গেল অভ্যুত্থান। যাক, সে কথা বাদ দেন, অভ্যুত্থানই বলি। যে এত বড় একটা অভ্যুত্থান আপনারা বলেন, আপনারা অনেকেই বলার চেষ্টা করেন আপনারাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাহলে আপনারা অভ্যুত্থানে এত বড় শক্তি হওয়ার পর আপনাদের সামনে থেকে আপনারা নেতৃত্বে অভ্যুত্থান ঘটালেন, চব্বশে বিপ্লবকে অভ্যুত্থান বানা ঘটালেন। এখন আপনাদের চোখের সামনে সংসদ চলাকালীন সময় সংসদের প্রথম কেনাকাটাতে এত বড় দুর্নীতি ঘটে গেল, তখন কি আপনাদের সামনে এই বিষয়গুলো আসেনি? না আপনারা এটা দেখেও না দেখার ভান করলেন, না ইচ্ছাকৃত দেখলেন না, নাকি অন্য কোনো বিষয় আছে? এগুলো নিয়ে খোঁজখবরও করা হয়েছে। খোঁজখবর যে করা হয়নি তাও না, খোঁজখবর করে দেখা গেছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই কয়েক সংক্রান্ত কাজগুলো সারা হচ্ছে, সেগুলোর আসলে আদতে কোনো অস্তিত্ব নাই। যে ঠিকানা ব্যবহার করা হয়েছে ওখানে, সেই ঠিকানায় খোঁজ নিয়ে দেখা গেছে ওই ঠিকানা কোনো অফিস নাই। শুধু প্যাডে যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়ে মোবাইলের নাম্বারে কথা বললে একজন ধরে তাকে এই বিষয়ে প্রশ্ন করলে তো মোবাইল কেটে দিয়েছে। তো নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠানকে এই ক্রয় সংক্রান্ত যে ঠিকাদারি দেওয়া হলো, তাহলে এগুলো কি জেনে বুঝেই দেওয়া হয়েছে, নাকি জেনে বুঝে দেওয়া হয়নি, নাকি অন্য কোনো স্বার্থ লুকে আছে এখানে? দেশের সম্পদ এভাবে হরিলুট আর কতদিন চলবে? শুধু কি 19 সালে বালিশকাণ্ড নিয়ে যে হয়েছে হলো, সেটা কি ওইভাবেই থেকে গেল? এর থেকে আমরা কি কোনোই আমাদের নতুন যাত্রা শুরু হবে না? তাহলে এত বড় পরিবর্তন ঘটানোর কথা বলে এত বড় পরিবর্তনের গালগপ্প দিয়ে কি লাভ হলো? সেই তো 19 সালেই পড়ে থাকলাম আমরা। তখন যে বালিশ কেনা হয়েছিল 5,957 টাকা, আর এখন একটি 3,000 টাকা রিজার্ভ কার্ড কেনা হচ্ছে 21,500 টাকা, 18 লাখের ক্যামেরা কিনে হচ্ছে 58 লাখ টাকা, 4,000 টাকা ব্যাগ কিনে হচ্ছে 34,000 টাকা। তাহলে পরিবর্তনটা কি হলো? এই পরিবর্তন হলো 18 লাখের ক্যামেরা 58 লাখ। এই অভ্যুত্থানের মাধ্যমে নতুনের বাণী নিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মানে দেখায় আমাদের সামনে ক্ষমতা আসলে অনেক বড় বড় কথা বলে এসেই প্রথমে বিসমিল্লাহ এই অবস্থা। আপনারা তো বলবেন যে আমাদের তো কেউ করেনি, আপনাদের সরাসরি হয়তো আপনাদের ওইভাবে কেউ করেনি, কিন্তু আপনাদের যে সংশ্লিষ্টতা নাই সেটা প্রমাণ করার চেষ্টা করেন। আপনাদের যে সংশ্লিষ্টতা নাই, যার মাধ্যমে ক্রয় করা আছে তাকে আইনের আওতা আনেন, তদন্ত করে আইনের আওতা আনেন, দেখবেন সব কিছু বের হয়ে আসবে। সেটা হচ্ছে না কেন? এই যে রিপোর্টটা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে,
তো সেই রিপোর্টটা নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেন না কেন? কেন করবেন না? কেন 18 লাখের ক্যামেরা 18 লাখ দিয়ে কিনা হবে? কেন 3,000 টাকা দাম মেমোরি কার্ড 21,000 টাকা দিয়ে কিনা হবে? কেন 4,000 দামের ব্যাগ 34,000 টাকা কিনা হবে? এর ড্রাইভার, এর জবাব কে দিবে? এর জবাব কে দিবে? এটা দেশের সম্পদ না, এটা দেশের টাকা না, এটি দেশের একটি দিনমজুরের বা একটি কুলির, একটি শ্রমিকের ঘাম মিশ্রিত টাকা এটা না। এদেশের একটি দিনমজুর অনেক কষ্টে 100 টাকা অর্জন করে সরকারকে বিভিন্নভাবে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, আর তার নমুনা তাদের রক্তের দাম। এই বিভিন্ন সময় বিভিন্ন সরকার কখনো বালিশ কাণ্ড করবেন, আপনারা কখনো এই ক্যামেরা কাণ্ড করবেন, কখনো কার্ডের কাণ্ড করবেন। এই দায় এই দায় এই এই জন্য কি এদেশের সাধারণ জনগণ আপনাদেরকে এত ত্যাগ স্বীকার করে ক্ষমতায় বসায়? এই কাজ হবে না বলে আপনারা প্রতিশ্রুতি, এ ধরনের কাণ্ড কারখানা, বালিশ কাণ্ড অতীতে বালিশ কাণ্ড কারখানা আর ঘটবে না বলেই আপনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসছিলেন। 24-এর অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল যে সমস্ত ছেলেরা, তারা নতুন বন্দোবস্তের জন্য নতুন রাজনৈতিক দল গঠন করে তার সমালোচনা করে আপনারা করেন যে তারা কেন রাজনীতি আসবে বা তাদের কেন দল করা লাগবে। তাদের দল করা লাগবে এই জন্যে যে আপনারা পুরাতন বন্দোবস্ত, পুরাতন ধারাতে রয়ে গেলেন। পুরাতন বালিশ কাণ্ড নতুন করে ক্যামেরা কাণ্ডে, পুরাতন বালিশ কাণ্ড নতুন করে ব্যাক কাণ্ডে, নতুন করে কার্ডিনা কাণ্ডে চলে আসতেছে। শুধু মানে উপকরণের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু উপকরণ কেনার ধারা তো একই জায়গাতে থেকে গেছে। তাহলে কেন নতুন বন্দোবস্তের রাজনীতিকে আপনারা ভর্ৎসনা করেন? কেন নতুন বন্দোবস্তের রাজনীতির এদেশে প্রয়োজন নাই? বুঝাতে পারবেন? এর কৈফিয়ত দিতে পারবেন? কেন আপনারা পুরাতন ধারার রাজনীতিবিদেরা পুরাতন আমলে, এই পুরাতন মন্দত্ব আমলের যুগে থেকে গেলেন? কেন আপনারা কোনো পরিবর্তন ঘটাতে পারতেছেন না? কেন আপনাদের রাজনীতির ধারা সে আগে ধারাতেই রয়ে গেল? কেন আপনাদের রাজনীতির ধারা কোনো পরিবর্তনের জয়গান গাইতে পারে না আজও? কেন আপনাদের রাজনীতির ধারা নতুনদের আগমনী বার্তাকে রুখতে চায়, গোলা টিপে ধরতে চায়? কেন আপনারা সবসময় নিজেদেরকে সর্বোত্তম ভাবেন, অন্যদেরকে সর্বনিম্ন ভাবেন? অথচ তলে তলে তো আপনারা সর্বোত্তম তো নাই, আপনারা কোনো স্ট্যান্ডার্ড স্থাপন করতে পারেন না। কেন আপনারা পুরাতন ধারা থেকে বের আসতে পারেন না? কেন গতানুগতিক ধারার মধ্যে সব চলে? কেন শুধু নাম পরিবর্তন হয়, কোনো কাজের পরিবর্তন হয় না? দলের নাম পরিবর্তন হয়, কিন্তু দলের কার্যক্রমের কোনো গুণগত মানের পরিবর্তন হয় না। এ ধারা কতদিন চলবে? কতদিন এদেশের মানুষ রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করে আপনাদের হাতে তুলে দিবে, আর আপনারা তা নিয়ে ছেলেখেলা করবেন? এ জবাব দিতে পারেন? কতদিন করবে? কতবার করবে? একটি দেশে এই 71 থেকে 2024-26 পর্যন্ত আর কতটি অভ্যুত্থানে দরকার হবে? আর কত মায়ের কোল খালি করতে হবে, করা লাগবে? আর কত মায়ের সন্তানের রক্ত দিয়ে দেশকে সব মুক্ত করে দেশকে নতুন আগামী সন্ধানের জন্য আপনাদের হাতে তুলে দিবে, আর আপনারা তার নিয়ে ছেলে খেলা করবেন? এর জবাব দিতে পারবেন? কবে জবাব পাবে? কবে এর পাবে কৈফিয়ত আপনারা দিতে পারবেন? কবে আপনারা সংশোধন হবেন? কোন দিন আপনারা সংশোধন হবেন? নাকি আপনারা সারা জীবন এভাবেই থাকবেন আর মিটিমিটি করে হাসবেন আর ক্ষমতার দায়ভার কাঁধে নিয়ে বড় বড় মানে এর খুশি উদযাপন করবেন? আর আমার ভাইয়েরা, আমার ছেলেরা আর আমরা রক্ত দিয়ে দিয়ে দেশকে বারবার বিপদের হাত থেকে উদ্ধার করে আপনাদের হাতে তুলে দেব, আর আপনারা খুশিতে মজা লুটবেন? বলতে পারেন? বলতে পারেন? স্নিগ্ধরা আর কতদিন পানি খাওয়াতে, যে অভ্যুত্থানকারীদের পানি খাওয়াতে যে বুলেটের আঘাত খাবে? আর কতদিন ওয়াসিমেরা তাদের বুক পেতে গুলি বরণ করে নেবে? আর কতদিন আবু সাইদারা শহীদের আগমনী বার্তা দিয়ে গোটা দেশের মানুষকে জাগ্রত করে রোল মডেল স্থাপন করবে? কিন্তু সেই রোল মডেলের ধারা তো আপনারা ধরে রাখতে পারেন না। আপনারা সেটা নিয়ে হাসি ঠাট্টা পেতে ওঠেন। আপনারা মুখে বলেন এক, করেন আরেক। আপনারা এক ধরনের প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি আরেক ধারাতে প্রবাহিত করার চেষ্টা করেন। আর কতদিন করবেন এভাবে? তো
আজকে যে কথাগুলো বললাম, অনেক আবেগতাড়িত হয়ে কথাগুলো বললাম, জানি না হয়তো কারো কোনো আবেগে কাজ করতে পারতেছি না। আমি কোনো পক্ষে কোনো বিপক্ষে আমি কথাগুলো বলতেছি না। আমি চাই এই দেশটা সুন্দর, সুশীল একটি সুন্দর আগামী ভবিষ্যৎ দেশের গড়ে উঠুক, সকল নাগরিকের জন্য যেন সমান আইনের শাসন হয়। এদেশের একটির সম্পদও যেন দুর্নীতির হাতে না পড়ে, এই জন্যই কথাগুলো বললাম। তো যাই হোক, এখন যারা আমার কথাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার কথাগুলো এখানে শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফিজ। কমেন্ট প্লিজ।